দেখো, মানে 100 মার্কের ভিতরে 30 পেয়েছে। যাই হোক, এখানে দেখে নাও, একটি শ্রেণীতে 10 জন শিক্ষার্থীর 53। যাই হোক, একটি শ্রেণীতে 10 জন শিক্ষার্থীর গড় উচ্চতা ছিল 78 সেন্টিমিটার। যদি আরো 4 জন শিক্ষার্থী উচ্চতা অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় উচ্চতা বৃদ্ধি পেয়ে 80 সেন্টিমিটার হয়। নতুন শিক্ষার্থীদের উচ্চতার দেখো আমরা কি করবো, ডেভিয়েশন মেথডে করার চেষ্টা করবো। 10 জন শিক্ষার্থী যখন ছিল, গড় উচ্চতা ছিল কত, 78 সেন্টিমিটার। ওকে, এবার দেখো যখন 4 জন শিক্ষার্থী যুক্ত হলো তাহলে কতজন হয়ে গেল টোটাল? টোটাল কতজন? 14। এবার এবার গড়টা দেখো 80 হয়ে গেছে। এবার গড় কত হয়েছে? 80। তাহলে প্লাস কত গড় বাড়লো? গড় কত বাড়লো? 2 বাড়লো। আচ্ছা, গড় যদি 2 বাড়ে তাহলে গড়ে 2 বেড়েছে, 14 জনের গড়ে যদি 2 বাড়ে তাহলে মোট কত বেড়েছে? 28 নম্বর। আচ্ছা, 28 নম্বরটা কেন বাড়লো? 28 নম্বরটা কেন বাড়লো? তাহলে নিশ্চয়ই এই যে 4 জন ব্যক্তি আছে তারা 28 নম্বর এক্সট্রা নিয়ে এসছে, তার জন্যই কিন্তু গড় ওদের 2 করে বেড়ে গেছে। ঠিক আছে, তাই নতুন শিক্ষার্থীদের উচ্চতার সমষ্টি চেয়েছে। কি চেয়েছে? সমষ্টি। ঠিক আছে, তাহলে আগে খুঁজবো কি নতুন শিক্ষার্থীদের। দেখো, গড় তো 78 ছিল, তাহলে নতুন শিক্ষার্থী যদি 4 জন হয় আর এই 28টা এক্সট্রা কিন্তু নিয়ে এসছে। 28 বছর মোট এক্সট্রা নিয়ে এসছে। ওকে, তাহলে 78 × 4 করো, করলে কত আসছে? 4 × 8 = 32, 2 রইলো বাকি হাতে 3, 4 7 8 3 31। শুনতে পাচ্ছ তোমার কথা? আর এই যে 28, এই যে মোট 28 এক্সট্রা আছে, তার মানে গড় যা ছিল তার থেকে এক্সট্রা 28 নিয়ে এসছে বেশি। তাহলে মোট ওদের 4 জনের যে 312 হয় তার থেকেও 28 নম্বর এক্সট্রা নিয়ে এসছে, তার জন্যই প্রত্যেকে 2 করে বেড়েছে। তাহলে কত হচ্ছে? যোগ করলে 340 হচ্ছে। বুঝতে পেরেছো? এবার যদি তোমরা মনে করো দাদা আমি এইভাবে করবো না, তাহলে কিভাবে করবা? ওই যে ভীষণ কাটছে। অঙ্কটা আবার এইভাবেও করা যেতে পারে যে মোট মান বের করে, তাহলে 10 জনের 78 করে গড় হলে মোট মান কত হবে? 780 হবে। আর যখন 14 জন হলো, মানে 4 জন এক্সট্রা জয়েন্ট হলো, তখন গড় 80 করে, তাহলে মোট মান কত হবে? 0 8 14 কত হয়? 112 তো নাকি? 812, 8 শূন্য, তাহলে 1120। তাহলে 1120 থেকে 780 যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এই নতুন 4 জনেরটা পেয়ে যাবো। 0 8 আর কয় দাও 12, 8 আর 4 12, হাতে রইলো আমার 1, 7 আর 8, 8 আর কয় দাও 11, 3 দাও 340। এইভাবেও করা যেতে পারে, অপশন নাম্বার 8। নেক্সট, এবার দেখো কি বলছে। 800 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি থাকে। দ্রবণের অনুপাত 60% করতে হলে কত পরিমাণ চিনি? কিছু করার দরকার নেই। 800, দেখো 800 এর 40% যদি চিনি থাকে, 800 এর 40% মানে কত? 4 8 32, 320, তাই তো? সুগার অ্যান্ড ওয়াটার। তাহলে 800 এর 40% মানে হয়ে যাবে 3 8 4 8 32, 320 হয়ে যাবে সুগার। আর বাকি আছে কি? 60%। 40% চিনি আছে মানে 60% কি আছে? জল আছে। তাহলে 6টা 48, 480, 480 হচ্ছে জল। এটুকু ক্লিয়ার থাকলে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। এবার দেখো বলছে 60% করতে হবে, তাহলে চিনিটাকে 60% করতে হবে। 60% ফ্রাকশন ভ্যালু করলে কত হয়? 3/5, মানে 5 যদি টোটাল মিশ্রণ হয় তার ভিতরে সুগার থাকবে কত? 3। তাহলে আর আর বাকিটা কি আছে? 5-এর ভিতরে 3 যদি সুগার হয়, বাকি 2 কি? জল। এবার দেখো জল কিন্তু আমরা মেশাবো না, জল আগেও যা ছিল এখনো তাই আছে। তাহলে জল আগেও যা ছিল এখনো তাই আনতে গেলে কত গুণ করতে হবে? দেখতে পাচ্ছি 240 গুণ করতে হবে। 24 দুগুণে 8 চলে 0 আছে, 240 গুণ। তাহলে একে যখন 240 গুণ করলাম তাহলে একেও আমাকে 240 গুণ করা লাগবে। একে আমি 240 গুণ করলে কত আসছে? 3 24 72, আর একটা 0 720। তাহলে আমার ছিল 320 আর হলো 720, তাহলে এক্সট্রা কতটুকু মেশালে চিনি? 400 মেশালে। তাহলে অ্যান্সার 400 গ্রাম।
বোঝা গেল? সিম্পল ভাবে করতে করতে যাবে, অ্যান্সার টুকুস করে হয়ে যাবে। এই অঙ্কটা আরো ইজি ভাবে করা যেতে পারে, কোনো শর্টকাট আছে কিনা দেখি তো। বলো। এটা করলেও হয়ে যাবে। 800 × 20/40। 800 × 20/40 মানে প্রথমে যে পরিমাণটা ছিল তার থেকে কতটা বাড়াতে হচ্ছে? 20 বাড়াতে হচ্ছে। ব্যাস এইটুকুই, আর কিছু না। তাহলে 800 এর উপরে কি 40% রয়েছে চিনি, আর সেই 40-এর উপরে কত বাড়াচ্ছে দেখো, কত বাড়াচ্ছে? 60 হয়ে যাবে, মানে 20 বাড়াচ্ছে। ব্যাস এইটুকু। তাই 40-এ 20 বাড়লো, 800-এ কত বাড়বে? ঠিক আছে, 40-এ 20 বাড়লো, তাহলে 800-তে কত বাড়বে? তার জন্যই 800 × 20/40। তাহলে সেক্ষেত্রে করলে চলে আসছে কি 0 0, আর এখানে 4 দিয়ে কাটলে 4 2 8 200, 2 2 4 400। বুঝতে পেরেছি? এটা কিন্তু আরো সোজা করে দেওয়া হলো। যে কি দেখবি যে 40% ছিল মানে 40 ছিল, এবার করতে হবে কত 60, তাই 40-এ বাড়লো কত 60, মানে 40 যে চিনি ছিল তখন 60 হলো, মানে কত যোগ করলে 20 যোগ করলে, তাহলে 800 গ্রামে কত যোগ করতে হবে, এটুকু কিন্তু আরো ইজি করে দেওয়া হলো। নেক্সট, তাহলে 20 2 40, 2 দিয়ে কাটে 400। নেক্সট দেখে নিই। এবার দেখো একটি সংখ্যার 41% এবং সেই সংখ্যা 33% এর মধ্যে পার্থক্য এত। তাই দেখো 41%, 100% মেন সংখ্যাটা হয়, তাহলে 41% আর 33% ডিফারেন্স কত পার্সেন্ট? 8%। তাহলে 8%-এর ভ্যালু হচ্ছে কত? 960। তাহলে কত গুণ বেশি? তাহলে 100% মানে কত হয়ে যাবে? 8 × 96, 120 গুণ। তাহলে এখানে 100 মানে কত? যে 120 আর দুটো শূন্য, 12,000। 12,000-এর এত পার্সেন্ট, 33 × 1 = 3, মানে 1/3%। এটা বুঝো তো? এই 33% মানেই হচ্ছে 1/3। এটা কিন্তু মাথায় রাখবো। এটা মানে কি 33 × 1/3%, তার মানে কত হয়? 33 × 1/3% মানে কত হয়? 100/300 হয়। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 1/3 পড়ে থাকে, তাই না? তাই লিখলাম কি 33 × 1/3%ও যা, ভগ্নাংশ যদি 1/3 লিখি একই। তাহলে 12,000-এর 1/3 বের করতে বলেছি। তাহলে 3 4 12, তাহলে কত আসলে অ্যান্সার? 4,000। ঠিক আছে, পার্ট পার্ট করে প্রত্যেকটা বুঝিয়ে দিলাম। নেক্সট, রাজীব একজন অসাধু ডিলার, যে তার ক্রয় মূল্যের 16% খরিদে বিক্রি করে। আচ্ছা, এখানে ফ্র্যাকশন ভালো করে দাও। 16% মানে কত? 4-এর কত? 4-এর 25 তো নাকি? এটা এটা কে কে বুঝতে পারো নি? 16% মানে 16/100 কাটাকুটি করে 4-এর 25, তার মানে ক্রয় মূল্য যদি 25 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 25 টাকা হলে বিক্রয় মূল্য হবে 21 টাকা। ওকে, আমরা পরিমাণটা সমান করব। তাহলে 400 গ্রাম দেওয়ার কথা, 400 গ্রাম দেওয়ার কথা, তাহলে আমি রেশিও করলে 4:3 হয়ে যাবে। 4 দেওয়ার কথা, কিন্তু ও দিচ্ছে 3। ঠিক আছে, তো আমরা ধরেই নিতে পারি যে 4 পরিমাণের দাম 25 টাকা, 3 পরিমাণের দাম 21 টাকা। কিন্তু আমার কি করতে হয়? দ্রব্যের পরিমাণ বা পরিমাণটা সমান করতে হয়। সমান করতে হলে কত গুণ করবো? 4। একে কত গুণ করবো? 3। তাহলে 3 25 কত হয়ে যাবে? 75 টাকা হয়ে যাবে। আর 4 21 কত হয়ে যাবে? 84 টাকা। তার মানে কি 75 টাকার জিনিস কিনে তুমি 84 টাকায় বিক্রি করছো। তাহলে 75-এ লাভ কত হলো? 9 টাকা। 100-এ কত? ঠিক আছে, 3 3 9, 3 25 75, 4 25 100, এলো কত? 12%। অপশন সি। ক্লিয়ার? সিম্পল করে করে দিয়েছে। কোনটা? 300 300। যে কি বুঝতে পারোনি? কোথায় বুঝতে পারোনি সেটা বলতে হবে। কোথায় বুঝতে পারোনি?
এটা করনি তোমরা কি? এটা কি করনি যে 4টি দ্রব্য 25 টাকায় কিনে 3টি দ্রব্য 21 টাকায় বিক্রি করা হয়? আমি তো এটা এইভাবে ভাবি। সমস্যা আছে? হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। আমি সেইভাবে যাচ্ছি। তুমি 400 গ্রাম, তাহলে কি 400 গ্রাম কিনছো, কিন্তু মানে কিনেছিলে 400 গ্রাম, দিচ্ছ 300 গ্রাম, ঠিক আছে? তাহলে এইভাবে ভাবছি আমি যে 400 গ্রাম কিনে দিচ্ছি 300 গ্রাম, তো 400 গ্রামের দাম যদি 25 টাকা করে হয়, তাই 300, আর এই যে 300 গ্রামের দাম 21 টাকা। ঠিক আছে, আমি রেশিও করে দিয়েছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখাচ্ছে? এবার দেখাচ্ছে? ওকে, যখন অঙ্ক করছি তখন দেখা গেলে হচ্ছে। দেখো এবার এখানে তো কি বলছে, নির্ণীত ওই ব্যক্তি এক্স। দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের ফ্রাকশন ভ্যালু জানবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো 342-এর এটা কি ভাববো, এটা আমি 1/3 ভাববো। 33 × 1/3, 33.33 মানে 1/3। তাহলে 1/3 মানে কত হয়ে যাবে? 342 ইন্টু 1/3, কাটাকুটি করলে কত আসে দেখো তো? আসে কত? তাহলে এইটুকুর ক্যালকুলেশন করে, এটুকুর ক্যালকুলেশন করে পেলাম কত আমি? 114। ক্লিয়ার? এটা কাটো, 3 × 3 3 × 14 = 42, 114 আসলো, বেশ। প্লাস 800-এর 12.5%, 12.5% মানে কি? 1/8। 1/8, এই ফ্রাকশন গুলো শিখতে হবে। তাহলে 1/8 যদি হয় তাহলে কত হবে? 800-এর 1/8 মানে কত? 100। তাই প্লাস 100, তাই টোটাল কত হয়ে গেল? পরে আসছি। প্লাস এক্স সমান সমান 900-এর 40%, 900-এর 40% কত হবে? 360। 4 নং 36, তাই 360 হয়ে যাবে। এগুলো তো শিখতে হবে, তাই তো? 900-এর 40% মানে 360। তাহলে এখানে দেখো যোগ করো, এক্স ইকুয়াল টু কি থাকছে? 360, আর এদিকে যোগ করলে 114 আর 100 যোগ করলে 214। তাহলে এই পাশে প্লাস 214, পাশে গেলে মাইনাস 214। তাহলে এক্স ইকুয়াল টু 360 থেকে 214 বাদ দিলে 146। এইগুলোই বুঝতে হবে, এই ফ্রাকশন গুলোই বুঝতে হবে, দিলেই অঙ্ক শেষ। নেক্সট, কোনটা? এটা পরিমাণ সমান করে দিয়েছি, পরিমাণ। বলো। হুম। 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 একই তো, একই তো বিষয় হলো। বিষয় তো একই হলো। এটা ঠিক। এটা দেখো, এটা মুখস্থ বিদ্যা নয়, এটা আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। এটা কিসের ছিল? টাকার রেশিও ছিল, তাই না? টাকার রেশিও, ঠিক আছে? এটা টাকার রেশিও। হ্যাঁ, এবার এটা কি ছিল? এই রেশিওটা কিসের রেশিও ছিল? পরিমাণ। তো পরিমাণটাকে উল্টে টাকায় কনভার্ট করছে, আর কিছু না। ঠিক আছে, তাই 3 মানেই 25, মানে 3×25 = 75। ঠিক আছে, এইভাবে এরকম একটা করার চেষ্টা করা হচ্ছে। এটার মানেই হচ্ছে কি, যে 300 গ্রাম দিচ্ছ মানে কি, তোমার যে 300 টাকায় কেনা হচ্ছে, ঠিক আছে, সেই হিসাবে এ করছো, আর 4 × 21 ভেবে করা হচ্ছে, এইভাবে ভেবে করা হচ্ছে। যদিও বা এটা মুখস্থ বিদ্যা মতো, মনে রাখতে পারলে তাড়াতাড়ি হবে, নাহলে কনসেপ্ট তো আছেই। আচ্ছা, একজন ব্যক্তি যথাক্রমে 8 বছর ও 10 বছরের জন্য বার্ষিক 10% সুদের হারে দুটি সমান পরিমাণ, দেখো ধনরাশি সমান আছে, পার্থক্য কিন্তু এই মানে পার্সেন্টেজেও সমান, পার্থক্য কোথায়? শুধু সময়ের ক্ষেত্রে। এই দুই বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদের পার্থক্য 200 টাকা। এইটুকু কিন্তু সিম্পল, যে 200 টাকা পার্থক্য কি জন্য? সমান কিন্তু রাশি বা সমান পার্সেন্টেজ। তার মানে এই যে সময়ের পার্থক্য, কত বছর? 2 বছর। তাই 2 বছরে কত পার্সেন্ট সুদ পাচ্ছে এক্সট্রা? কত পার্সেন্ট? 20%। তার মানেই কিন্তু ওই যে 20%, 20% মানে হচ্ছে কিন্তু 200। তাহলে 100% মানে কত? মোট কত টাকা বিনিয়োগ করেছিলেন, তাহলে 100% মানে কত হয়ে যাবে? 100% মানে কিন্তু হয়ে যাবে, কাটাকুটি করলে দেখবে কত হচ্ছে? 10। তাহলে এখানে যাবে 1000। ওকে। তাহলে 100 টাকা যদি এর বলছে, এইখানে বুঝবে যে কি, প্রকল্পগুলিতে মোট
প্রকল্পগুলিতে মোট, তাহলে এক একটাই 1000 টাকা করে, তাহলে মোট কত টাকা? 1000 অ্যান্সার এসছে বলে করে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু অঙ্ক কিন্তু সোজা। কে কে 1000 অ্যান্সার করেছিলে? এই তো বললাম না ভুল করবো। এখানে অ্যান্সার তো তা চাইনি। দেখো এটা খুব সোজা। কি করবে এখানে, দেখো কিসের বিনিয়োগের, দেখো এইটুকু তো আমরা শিখেছি যে বিনিয়োগ মানে কি। এখানে দেখো টাইম আছে, লভ্যাংশ পেয়ে যাচ্ছ। দেখো 4 মাস, দেখো মূলধন দিয়ে একটি শুরু করেন এ, এ বি আর সি, এর কি রেশিও দেওয়া আছে? 1:4:5। তোমরা পড়বে, আমার পড়া আমি আগে পড়ে নিয়েছিলাম ওই জন্য। 6 মাস, দেখো কি বলছে, এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন, 4 মাস, 6 মাস এবং পর যথাক্রমে বি ও সি নেন, বছর শেষে এত লাভ হলে বি এবং সি দ্বারা বিনিয়োগ। তাহলে বিনিয়োগের রেশিওটা আমাকে আনতে হবে, বিনিয়োগের রেশিওটাকে আমাকে আনতে হবে। তো টাইমের রেশিও কি রয়েছে? এটা কিসের রেশিও? লভ্যাংশের রেশিও, প্রফিট। টাইমের রেশিওটা কি? এ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে, তাহলে 12 মাসই রয়েছে। আর এখানে বি রয়েছে কিন্তু 4 মাস পরে এসছে, তার মানে কি 8 মাসের জন্য। সি 6 মাস পরে এসছে, তাহলে কমাসের জন্য 6 মাসের জন্য, এটা টাইম। তো এটাকে ছোট করে দাও আরো, তাহলে কত আসবে? 6:4:3। ওকে, তো এটাকে আমরা কি লিখবো? এটা কি আসলাম? টাইম। আমার কি দরকার? কি এখানে আমার দরকার, তোমরা একবারই করতে পারতে, এখানে দরকার কি আমার? বিনিয়োগ। তাহলে বিনিয়োগের রেশিওটা, বিনিয়োগের রেশিও কি মানে কি? প্রফিট বাই টাইম। প্রফিট বাই টাইম করলে বিনিয়োগ পাই, আর প্রফিট বাই বিনিয়োগ করলে টাইম পাই, এটুকু মাথায় রাখবে। তাহলে বিনিয়োগ বলেছে, তাহলে প্রফিট বাই টাইম করবো। তাহলে একটা হচ্ছে 1/6, তার মানে এটা 1/6, মাঝখানে জাস্ট ভগ্নাংশ করে দাও। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা 1/6 হয়ে যাচ্ছে, 4/4 হয়ে যাচ্ছে, 5/3 হয়ে যাচ্ছে, তাহলে 4 কিন্তু কেটে গেল। ঠিক আছে, কেটে গেল। তাহলে এলসিএম কত হচ্ছে? দেখো 6 এলসিএম হচ্ছে, তাহলে এটা হচ্ছে 6 হচ্ছে অনুপাত। তারপরে কত হচ্ছে? 1 আছে, কিন্তু মানে 1 আছে, 1 মানে 6 হবে। আর এখানে কত আসছে? 3×2=6, তাহলে 10 আসছে। কোনটা গো? কোনটা কিছু একটা করেছি মানে? ও প্রথমটা এক, প্রথমটা একই তো, প্রথমটা এক। হ্যাঁ এগুলো এলসিএম করতে হয়, তাহলে প্রথমটা 1 আসবে, ঠিক তো। প্রথমটা কিন্তু 1, কারণ এই যে 6 দিয়ে 6 কে ভাগ করলে কি হবে? 1ই হবে না। তাহলে 1 মানেই হচ্ছে 54,000 টাকা। এর বলছে বিএসসি এর বিনিয়োগের পার্থক্য, বিএসসি এর বিনিয়োগের পার্থক্য কত দেখতে পাচ্ছি আমরা? 4। তাহলে 1 মানে যদি 54,000 হয়, কারণ দেখো এ কিন্তু 1, ঠিক আছে, তাহলে 1 মানেই কিন্তু এই যে বিনিয়োগ হচ্ছে 54,000, তাহলে 4 মানে কত? 54,000 সঙ্গে 4 গুণ করো, 4×4=16, মানে 4×4=54 হয়, 2=16, তারপর 3 শূন্য আছে। খুব সোজা। সুযোগ কি? এখানে বিনিয়োগের রেশিওটা বের করবা, আর বিনিয়োগের রেশিওর ফরম্যাট কি? প্রফিট বাই টাইম ইকুয়াল টু ইনভেস্ট। এটা করলে কিন্তু চলে আসবে রেশিও ধরে করলে। নেক্সট, একটি সমান্তরাল প্রকৃতি আছে। সমান্তরাল প্রকৃতি মানে বোঝো তো? এইটা হচ্ছে সমান্তরাল, 1 2 3 4 5, 2 4 5 7 9 11। তো সমান্তরাল প্রকৃতি মানে গ্যাপ সমান। সমান্তরাল প্রকৃতি মানে দুটো সংখ্যার ডিফারেন্স বা পার্থক্য সমান, ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখবে। এবার দেখো একটা সমান্তরাল প্রকৃতি, প্রথম পদ মানে প্রথম সংখ্যাটা 5 এবং শেষ সংখ্যাটা 7, ঠিক আছে, পদগুলির যোগফল 195 হয়, তবে সাধারণ পার্থক্য কত? দেখো পার্থক্য বের করতে গেলে আমার মোট কতগুলো সংখ্যা আছে সেটা বের করতে হবে, আর মোট আমরা আমরা গড়ের অঙ্কের সঙ্গে করেই করব, একটা সূত্র দিয়ে আমার চলে আসবে দেখবা। ঠিক আছে, আমরা কি করার চেষ্টা করছি? প্রথমে দেখো এখানে আমার বলেছে কি সাধারণ পার্থক্য মানে ডি এর ভ্যালু। হ্যাঁ, একটা মাথায় রাখবে যে আমার ডি এর ভ্যালু বের করতে গেলে কি করা যাবে, কি সূত্র আছে? টিএন, টিএন মানে কি? শেষ পদ, ঠিক আছে, প্লাস এ মানে প্রথম সংখ্যা, ফার্স্ট সংখ্যা, প্লাস n-1 * d। এবার দেখো এইখান থেকে কিন্তু আমার ডি এর মান বের করতে পারবো, কারণ এর মানও দেওয়া আছে, এর মানও দেওয়া, কিন্তু এন এর ভ্যালু দেওয়া নেই।
তাহলে প্রথম আমাদের কাজ হবে এন এর ভ্যালুটা বের করা। আচ্ছা, তোমরা গড়ের সূত্র শিখেছো তো? এটা প্রথম সংখ্যা, দেখো সমান্তরাল প্রকৃতিনে পরপর সংখ্যা, ঠিক আছে, সমান গ্যাপ, তার মানে কি এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। তো আমরা কি জানি, ছোট সংখ্যা প্লাস, সরি একই বিষয়, ছোট সংখ্যা প্লাস বড় সংখ্যা বাই 2 করলে কি হয়, গড় আসে। আর তার সঙ্গে এন, মানে যতগুলো সংখ্যা আছে গুণ করলে কি পায়, সমষ্টি পায়। আর সেই সমষ্টিটা কত বলে দিয়েছে, 195। বুঝতে পারলে কি করছি আমরা? আমরা গড়ের মাধ্যমে করে দেবো, কোনো ব্যাপার না। বুঝতে পেরেছো? এই একটা সূত্রই কাজে লাগে, আর বাদ বাকি আর কোনো সূত্র লিখতে হবে না। তাহলে এখানে কত হচ্ছে 65, এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 65/2। তো 65/2 আসছে, 65 দিয়ে কাটলে এটা 3 হয়। তাহলে এন এর ভ্যালু কত আসে যাচ্ছে, এন এর ভ্যালু 6। তাহলে এন এর ভ্যালু 6 ইনপুট করে দিলেই অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে সূত্র কি বললাম, বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা কত, এন এর ভ্যালু পেয়েছিলাম কত, 6। ঠিক আছে, এখানে কত রয়েছে, বড় সংখ্যা 60 ইকুয়াল টু কি, ছোট সংখ্যাটা, একদম ছোট সংখ্যাটা ইন্টু n-1 ইন্টু, আচ্ছা মানগুলো ইনপুট করতে যাই, তাই ছোট সংখ্যাটা কত, 5। ঠিক আছে, প্লাস, সরি প্লাস হবে, ইন্টু না প্লাস, ছোট সংখ্যা প্লাস n, n এর ভ্যালু 6, 6 থেকে একবার দিলে n-1 মানে 5 ইন্টু ডি। তাহলে 5 ইন্টু ডি মানে কত হয়ে যাবে, 5d হয়ে যাবে। ঠিক আছে, 5d হয়ে গেল। তাহলে 60 - 5 ইকুয়াল টু 5d। তাহলে 60 থেকে 5 বার দিলে, আমি শর্টকাট শিখিয়ে দিচ্ছি, চাপ নিও না, হ্যাঁ। তারপর এখানে হচ্ছে 55, তাহলে 5d মানে 5-11-55, ডিফারেন্স কত, 11 করে। তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, কোনো সূত্র মনে রাখতে হবে না, যখন পার্থক্য দেওয়া থাকবে তখন জাস্ট মাথায় রাখবে তোমাকে এন এর ভ্যালুটা জানতে হবে, বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা জানতে হবে, জানলে ডিফারেন্স বের করা খুবই সোজা। কি করবা, কি করবা, কি করবা, এইভাবে করবা যে মাথায় রাখবে যে বড় পদ মানে শেষ পদ মাইনাস কি, শেষ পদ মাইনাস এইটা সমান সমান কি, n-1 ইন্টু ডি। n-1 মানে যতগুলো n থাকবে তার থেকে এক বাদ। ঠিক আছে, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ, আর ওটাই সমান সমান কি হয়ে যাবে, যতগুলো n আছে তার থেকে এক কম ইন্টু ডি, মানে মোট সংখ্যার থেকে এক বাদ দিয়ে ডি। তাহলে কত হবে, একবারে দেখো 5d ইকুয়াল টু 55 কাটলে 11 করে। এই এখানে কি কি আসে পরীক্ষায়, একটা সূত্র দিয়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু বের করতে, হ্যাঁ এন এর ভ্যালু বের করতে হবে, n-1 ইন্টু টি, এন এর ভ্যালু তো বের করতেই হবে, নাহলে কি করে পারবে তুমি। দেখো এইটা দিয়েই তুমি সব বের, এটা মানে কি, বড় সংখ্যা টু এন মানে বড় সংখ্যা মানে শেষ পদ। পরীক্ষায় আসে এরকম যে শেষ পদ কত হবে, তোমার সবকিছু বলে দিল, ডিফারেন্সও বলে দিল, তখন বললো কি তোমার শেষ পদ কত হবে, তখন তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আবার কখনো কখনো ছোট পদটা দেওয়া থাকবে, ডিফারেন্স চাইবে, সব পদের ডিফারেন্স চাইবে, কখনো কখনো এন এর ভ্যালু চাইবে, কখনো মোট মান চাইবে। তো এটা দিয়েই সবকিছু বেরিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ভালো অঙ্ক তো সমান্তরাল প্রগতির। মূল আমি তো রুলস কেন মনে রাখবো, ওই জন্য রুলস মনে রাখতে বলছি না আমি, ওই জন্যই রুলস মনে রাখতে বলিনি, কিন্তু আমি জাস্ট একটা বলেছি মনে রাখতে, সেটা কি একটা তো মনে রাখাই যায়, যে বড় সংখ্যা ইকুয়ালস টু ছোট সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা ইন্টু n+1 ইন্টু ডি। এইখান থেকে তুমি যে কটা সমান্তরাল প্রগতির অঙ্ক আছে সব কটা পারবে তো। আর এই সমষ্টির অঙ্ক দেখো, তোমার শুধু মাথায় রাখবে কি, তুমি টার্গেট রাখবে কি, যে এন এর ভ্যালুটা বের করার আর বড় সংখ্যা ছোট সংখ্যাটা বের করার, আর বাদ বাকি তুমি ইজিলি পেরে যাবে, যাই বলুক না কেন। বুঝেছো, যাই বলুক না কেন। হ্যাঁ যোগফল চাইলো, অবশ্যই যোগফল চাইলে দেখো অনেক, মনে করো যোগফলটা নেই, ডিফারেন্সটা তো দেওয়া থাকবে এখানে, যোগফলটা যদি চাই তখন তোমাদের ডিফারেন্সটা দেওয়া থাকবে, তাই না? বুঝেছো, হুম।
বলো। প্রথমে গড়ের মতো করবো আমরা। দেখো, যদি 12 জন পুরুষ এবং 16 জন ছেলে একটি কাজ 5 দিনে করতে পারে, 13 জন পুরুষ এবং, এটা তো করেইছি, কিভাবে শিখিয়েছিলাম মনে আসতো, যে পুরুষটাকে যখন আমরা করব বয়েরটা বেরোবে, তাহলে আমরা বয়েরটা করলে পুরুষ, ঠিক আছে। দেখো সিম্পল লজিক দেখো, তাহলে আমরা ম্যানেরটা বের করতে হলে বয়সটা দিয়ে করবো, তাহলে বয়সের 16 জন আর 5, মানে 5 কত হয়ে যাবে, 80। আর এখানেও করো বয়স দিয়ে 24 গুণ 4 কত হবে, 96। তাহলে 24 আর 96 ডিফারেন্স কত, 16 এলো। ওকে, আবার এইদিকে দেখো 16 এলো এটা, আর এদিকে বয়স করো, তাহলে বয়সে সেম ভাবে করো, তাহলে পুরুষটা ধরবো এবার, 4 বা 5 × 60, আর এদিকে 13 দিয়ে 4 × 52, ডিফারেন্স কত এলো, 8। তার মানেই কত, 2:1। এটা হচ্ছে এফিসিয়েন্সি। এটার আমি শিখিয়েছি এর আগেও, খুব সোজা ভাবে করা যায় এফিসিয়েন্সি। তাহলে প্রত্যেকটা ম্যান করবে 2 ইউনিট করে, প্রত্যেকটা বালক করবে এক এক দিনে 1 ইউনিট করে। এবার অঙ্কে চলে যাও, তাহলে 12 জন পুরুষ 2 ইউনিট করে করলে কত করবে, কি চেয়েছে, এফিসিয়েন্সি চেয়েছে। ও বাবা, তাহলে এই 2:1, আর কিছু নেই, তাহলে এত সোজা অঙ্ক, হ্যাঁ। আমি একটু এক্সপেকটেশন বেশি রাখি, বুঝলে, এটা ছোট করে দিয়েছি, এটা খুব সিম্পল করলাম। কি, হ্যাঁ এটা তো একজনই তো, এটা হচ্ছে এক, আমি বলে দিচ্ছি, এই যে রেশিওটা, এটাই হচ্ছে কি, এক একজন পুরুষ এক এক দিনে, আর এটাই হচ্ছে এক একজন বালক এক এক দিনে। ক্লিয়ার? যদি আমার মোট কাজ যদি বলি, মোট কাজটা বের করে দিচ্ছি দেখো, তবে তবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক একজন পুরুষ যদি 2 করে করে, তাহলে 12 জন পুরুষ 24 করে একদিনে, প্লাস এক একজন বালক একদিনে 1 ইউনিট, তাহলে 16 জন কত করবে, 16। তাহলে একদিনে কাজ করেছে কিন্তু 12 জন পুরুষ, আর 16 জন ছেলে মিলে কত, 30, না 40। হ্যাঁ, আর মোট কাজ এক এক দিনে যদি 40 করে কর, বুঝতে পেরেছো এবার। এটা হচ্ছে, এটা হচ্ছে এক একজন পুরুষ এক এক দিনে, এর আগেও তো পড়িয়েছি এটা আমি। নেক্সট, বার্ষিক 5% হারে 3 বছর শেষে একটা নির্দিষ্ট অঙ্কের সরল সুদ হলো 12,000 টাকা। একই সময়ের জন্য একই হারে একই রাশি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। একদম সিম্পল, কিচ্ছু করার দরকার নেই, হ্যাঁ। 3 বছর মানে প্রত্যেক বছরে কত টাকা করে পেয়েছে, কোনো আসল লাগবে না, পাগল। টেবিল, টেবিল ফরম্যাট রয়েছে কি জন্য, তাহলে একটা সিম্পল লজিক দেখো, তাহলে সরল সুদ 400 করে পেয়েছে, তো প্রথম বছরে 0। চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কোথায়, সরল সুদের ক্ষেত্রে শুধু র্যান্ডাম প্রত্যেক বছর সেম পাই, আর এক্ষেত্রে কি হয়, আগের বছরে যে সুদ হলো তারও সুদ দিতে হবে। 400 এর 5% কত হয়, 20 হয়, তাই তো, 20 হয়। তাহলে এই 400 আর এই 400 আবার কত হবে পরের বছরে গিয়ে, 20 করে, মানে টোটাল 40। আবার এই 20-রও আবার 5% সুদ দেবে, তাহলে 20-র 5% মানে কত, 1। তাহলে টোটাল কত হলো, এদিকে 1200, আর এদিকে 60 আর 61, তাহলে 1261। কেন আমি ওসব করতে যাবো বলো তো, অঙ্ক ধাঁধার করে হয়ে যাবে, টাইম কমে করবো অঙ্ক। নেক্সট, মায়াঙ্ক একজন অসাধু ব্যবসায়ী, যে তার পণ্য ক্রয় মূল্যের 15% ক্ষতিতে বিক্রি করে কিন্তু 20% কম ওজন ব্যবহার করে, তার প্রকৃত লাভ বা ক্ষতি শতাংশ কত, কত হবে। এই অঙ্কটা না এক এক জায়গায় এক এক রকম দেখি, ঠিক আছে। ময়াঙ্ক একজন অসাধু ব্যবসায়ী, যে তার পণ্য আছে, নতুন কেউ বললো, বলবো, বলো দেখি, তুমিই বলো। দেখো, তাহলে ও কি বলতে চাইছে, যে কি পণ্য ক্রয় মূল্য 15% ক্ষতিতে বিক্রি,
ও বলতে চাইছে ধরে নেবো কি একটির দাম 1 টাকা, তাই তো, একটির দাম পরিমাণ। তাহলে 100 পরিমাণ যদি হতো তাহলে ক্রয় মূল্যে 15% ক্ষতিতে, তাহলে কত হয়েছে এটা 85। ঠিক। আবার বলছে কি পণ্য ক্রয় মূল্যে 15% ক্ষতিতে, তার মানে কি 85 টাকায়। তার মানে আমরা ধরলাম কি একটির দাম 1 টাকা, তাহলে 100টার দাম কত হবে 100 টাকা, তাহলে 100 টাকা আর 85 টাকা যদি হয় তাহলে কত দ্রব্য পাবো 85টা দ্রব্য পাবো। এবার বলছে যে 20% কম ওজন ব্যবহার করলো, মানে কম পরিমাণ পেলো আর কি। তাহলে 100 20% কম মানে কত পাবে, কত পাবে 80 পাবে। তাহলে দেখা যাচ্ছে কি তাও লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তাও দেখো 85 তুমি কিনেছো আর বেচছো যখন তখন 80 দিচ্ছ, তাহলে 80-তে 5 লাভ, 100-এ কত, ঠিক আছে। কত আসছে সেটা করে 6.25%। এই আসবে। নেক্সট, তারপরে দেখো এটা খুবই সোজা, তোমরা পারবে। এ ইস টু দ ফর্মুলা করে দাও, এ ইস টু বি আর বি ইস টু সি যখন আছে। অপশন টেস্টও হবে, অপশন টেস্টের আগে দ ফর্মুলা হয়ে যায়, 4 7 28, একটা মাত্র অপশন আছে, তাহলে এটা হবে না, এটা হবে না। আর 5 7 35, তাহলে কোনটা, এটা অ্যান্সার। ঠিক আছে, দ ফর্মুলা করে দিলাম, আর 5 9 কত হয় 45। নেক্সট, তারপরে যদি একটি ধনাত্মক সংখ্যা 3 দ্বারা কমে গেলে সেটি সংখ্যাটি অনন্যকের সংখ্যা কি হল। যদি একটি ধনাত্মক সংখ্যা 3 দ্বারা কমে গেলে মানে সেটি সংখ্যাটির সেটি সংখ্যাটি অনন্যকের সংখ্যার 28 গুণের সমান হয়। যাই হোক, আমি যদি সংখ্যাটা এক্স ধরি, ঠিক আছে, এক্স ধরলাম, একটি ধনাত্মক সংখ্যা 3 দ্বারা কমে গেল, 3 দ্বারা কমে গেল, ওকে। কমে গেলে সেটি সংখ্যাটির অনন্যক, অনন্যক মানে কি 1/x, আচ্ছা, অনন্যকের সংখ্যার 28 গুণের সমান, তাহলে এটা সমান সমান 28 গুণের সমান, এর 28 গুণের সমান, এই তো ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। তাহলে কত আসছে এখানে, তাহলে কি হচ্ছে x² - 3x - 28, একবারে নিয়ে আসলাম, হ্যাঁ 28 তখন +28 হয়ে যেত, আর এক্সট্রা একবারে গুণ করে দিলাম একেবারে এর সঙ্গে, হ্যাঁ। তাহলে 28-কে এখানে মাইনাস মানে কি, মাইনাস মানে কি তোমাকে বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে, 4 7 28, এখানে বিয়োগ আছে মানে বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে, 4 7 28, সিম্পল। তো সিম্পল লজিক দেখো, যে x² মাইনাস বড় সংখ্যাটাকে যেটা দেখো এখানে মাইনাস আছে মানে মাইনাস দেবো, -7x আর +3x, সরি 4x, 4 7 28, গুণ করলে 4 7 28 আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাই -28 সমান সমান 0। এবার আমি তোমাদের অলওয়েজ কি বলেছি মনে আছে তোমাদের, যে যার আগে মাইনাস চিহ্ন হবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে মাইনাস চিহ্ন কার আগে, 7-এর আগে, তাহলে সংখ্যাটি কত 7, ঠিক আছে। তুমি যদি অপশন টেস্ট করো তাও হয়ে যাবে, অপশন টেস্ট করলেও তোমার কিন্তু হয়ে যাবে, যে 5 ধরলে 5 ধরলে দেখো একটা সিম্পল লজিক তোমাদের ক্লিয়ার করি, হ্যাঁ এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটাই অ্যান্সার, কারণ 28 গুণ মানে কি অনন্যকের 28 গুণ। একটা সিম্পল লজিক ভাবো, 7 যদি হয় তার অনন্যক 1, ঠিক আছে, তাহলে এখানে কত 28, তাহলে 28/27 হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র এটাই ভাগ যাবে, তাহলে তো ভাগ যাচ্ছে না, ঠিক আছে। তাহলে তুমি একটা সিম্পল লজিক আবার বুঝিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারছো না, অপশন মনে করো আমি ধরলাম না, তাও কিন্তু আমরা বুঝতে পারবো যে 28 গুণ বলছে কোনো একটা সংখ্যা ধরলে, যেমন ওটা ধরেছিলে -3 পরে আসছে আমি, তাহলে অনন্যক মানে কি এই, তাই তো, এর 28 গুণ। তাহলে এমন একটা সংখ্যা তুমি ভাবো যে সেই সংখ্যাটা হবে আর তার সঙ্গে এর গুণফল এর সঙ্গে গুণ করবো, তাহলে দেখো এটা ভাগ হয়ে যাচ্ছে না 28/x, তাহলে এমন একটা সংখ্যা ভাগবে যে তার ডিফারেন্স 3 আনতে হবে, বিয়োগ যেহেতু 3 আনতে হবে, তাহলে 3 যদি আনতে হয় তোমার মানে তো প্রথমেই আসবে যে 4 7 28 আসে, তো এদের ডিফারেন্সই 3, তার সংখ্যাটা 7। এইটুকু যদি একটু চিন্তা ভাবনা নিয়ে আসো তো হয়ে যায়। নাহলে অপশন টেস্ট করে দেবো, 3টি সংখ্যার গড় 50, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাতে দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে তৃতীয় সংখ্যার 3 গুণ, ওকে। তাহলে আমরা ধরে নেবো কি লাস্ট সংখ্যাটা আগে ধরবে, ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড আর এখানে থার্ড আছে, ওকে।
তো দেখো থার্ড সংখ্যার 3 গুণ বলছে, তাহলে তৃতীয় সংখ্যা এক যদি ধরি, তো বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে 3 হয়ে যাবে এটা। আবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে 3 যদি দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিগুণ কত হবে? 6। রেশিও পেয়ে গেলাম 6:3:1। ঠিক আছে। ওই তিনটি সংখ্যার গড় যদি 50 হয়, মোট কত হবে? অনুপাতের মোট কত? অনুপাতের মোট কত? 10। আর এখানে মোট কত আসছে? 3 জনের 150। কত গুণ বেশি? অনুপাত থেকে কত গুণ বেশি? 15 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? ক্ষুদ্রতম কি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তো বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 5। অনুপাতের হিসেবে 5, কিন্তু তার থেকে তো 15 গুণ বেশি। অ্যাকচুয়ালটা তো অনুপাতের থেকে 15 গুণ বেশি, তাহলে এরও 15 গুণ করে দাও। তাহলে 5 15 75 ইজ দ্য রাইট অ্যান্সার অপশনে। বুঝতে পেরেছো তো? কেউ কিন্তু ভুলে ওই গড় নিয়ে কাজ করতে যাবে না, গড় নিয়ে কাজ করলে ভুল, কারণ এটা কিন্তু মোট মান। তো এখানে গড় না, মোট আনতে হবে। একটি কল 9 ঘন্টায় একটি পাত্র পূরণ করতে পারে, এর নিচে ফুটো থাকার জন্য কারণে পাত্রটি 10 ঘন্টায় ভরে যায়। তার মানে কি? যখন ছিদ্র ছিল না তখন, যখন ছিদ্র ছিল না তখন 9 ভরছিল, যেই ছিদ্র থাকলো তখন 1 ঘন্টা এক্সট্রা, মানে 10 ঘন্টা লাগালো। তাহলে ছিদ্র, তাহলে এদের এলসিএম করলে মোট ট্যাঙ্কির ধারণ ক্ষমতা চলে আসলো। তো পরস্পর মৌলিক মানে ওদের গুণফলটা, তাহলে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা কত? 90। ওকে, অ্যান্সার 90। এবার দেখো 9 10 কে 90, তাহলে যখন ছিদ্র ছিল না তখনও 10 ইউনিট করে ভরছিল, যখনই ছিদ্র হলো তখন কত ইউনিট করে ভরছে? 9 ইউনিট। তাহলে নিশ্চয়ই ছিদ্র দিয়ে 1 ইউনিট করে বেড়ে যাচ্ছে, তার জন্যই তো 9 হয়েছে। তাহলে ছিদ্র যদি 1 ইউনিট করে বেরিয়ে যায়, বলছে ফুটো দ্বারা পাত্রটি খালি হবে কত? তাহলে 90, আর 1 ঘন্টায় 1 করে খালি হয় ছিদ্র দিয়ে, তাহলে ছিদ্র দিয়ে টোটাল খালি হতে কত হবে? তাহলে সেটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 90 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখে নেব 16 দাগ। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে এত পার্সেন্ট বেশি, দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যা থেকে কত অংশ? তোমরা সবাই জানো যে এখানে আমরা 100 ধরে নেবো, দুটোই কম বলেছে, তাহলে এখানে 40% কম মানে 60, আর 65% কম মানে কত হয়? ওই অ্যান্সার কি চেয়েছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? তো 60, 60 প্রথম সংখ্যাতে কত কম? 60 কত কম? 25 কম 100 কত? ঠিক আছে, তাহলে এবার শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য কাটলাম, 5 2 10, এখানে আছে 3, তাহলে কত আসছে এখানে? 3 75/3, 72/3 মানে কত? এ 72 নাকি? 72 না তো। ও এটা 5। ও তাই তো, 5 25 125। হ্যাঁ ঠিক আছে, 5 25 125 বাই এখানে 3, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 41 পয়েন্ট সামথিং, কত এটা? ওটা মনে হলো তাই বললাম। আচ্ছা, একটি ঘনকের প্রতিটি বাহু x সেন্টিমিটার দ্বারা বৃদ্ধি করা হয় যাতে এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে এর আয়তনের শতকরা পরিবর্তন নির্ণয় করো। কি হবে অ্যান্সার বলো দেখি? কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এটা আছে, আর একটা আছে কি? 69 আছে। ঠিক আছে, 69 আছে, তাই তো? বৃদ্ধি পেয়েছে মানে 169। দেখো কত আছে? 169। তাহলে এটা কি আসলো? বৃদ্ধি করা হয় যাতে এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে দেখো এটা কিসের রেশিও আছে? ক্ষেত্রফলের রেশিও। এটা কে কে বুঝতে পারোনি? এটা কিন্তু বলে দিচ্ছি ক্ষেত্রফলের রেশিও। তো ক্ষেত্রফল আমি বলেছিলাম না, ক্ষেত্রফল মানে স্কোয়ার, আর সেখান থেকে যদি রুট করি কি পাবো? ওদের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তাই তো? তাহলে প্রথমে কত বাহু ছিল? 10, এখন কত বাহু? 13। কিন্তু আয়তন, আয়তন মানে কি করব আমরা? কিউব করব। আয়তন মানে কি করব? কিউব করব, তাই তো? কিউব মানে কত হয়? 1000 হয়ে যাবে। আর এখানে 13 কিউব কত হয়? 2197। তাহলে দেখো, তাহলে কত বেশি হলো? 1000-এ 1197, তো বোঝাই যাচ্ছে এটাই অ্যান্সার হবে। তাহলে 100-এ কত শতকরায়? শূন্য কাটলে শূন্য কাটলে 10 মানে 1.10। তো এটা অ্যান্সার। বুঝতে পেরেছো তো? কে কে বুঝতে পারেন আমাকে বললে আমি বলে দেবো, চাপ নিও না। মাথায় রাখবে ক্ষেত্রফলের ক্ষেত্রফল যাই বলুক না কেন, ক্ষেত্রফলের রেশিও ছিল প্রথমে 100, তারপর 169 হলো।
ক্ষেত্রফলের থেকে যখন রুট করব তখন আমরা বাহুর দৈর্ঘ্যটা পাই। তাই রুট করলাম, পেলাম বাহুর দৈর্ঘ্য প্রথমে ছিল 10, পরে ছিল, বাড়ার পরে 13 হয়েছে। এবার আমার যেহেতু আয়তন বলেছে, তাহলে কি করতে হয়, আয়তন মানে কিউব করতে হয়, তাই কিউব করলাম। তাই প্রথমে আমার আয়তন ছিল 1000, এখন হয়েছে 2197। তাহলে 1000 কত বাড়লো, 1197। শতকরা হিসাবে কত বাড়লো, এইটুকুই হচ্ছে অঙ্ক। নেক্সট, একটি গাড়িতে 4.2-3 লিটার পেট্রোল থাকে, আর যেটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কত হয়ে যাচ্ছে, 14 থাকে। আর এখানে এত লিটার পেট্রোল প্রতিদিন ব্যবহার করে, পেট্রোল কতদিন চলবে, কিচ্ছু না, তাহলে মোট পেট্রোলকে এটা দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়। তাহলে 27 আর 15 কত হয়, 42। তাহলে 14/3, ঠিক আছে, 14/3 কে যদি আমরা ভাগ করি একদিনেরটাতে, সেটাতেই পেয়ে যাবো, কত পেলাম, 42/27 করলে যে চলে আসে। তাহলে সমান সমান এটা করলে কি আসবে, 14/3 ইন্টু এটা উল্টে যাবে 27/42। তাহলে 3×9 = 27, 3×14 = 42, 3×3 = 9। অ্যান্সার কত দিন, কদিন এলো, 3 দিন। সিম্পল অঙ্ক ছিল। মোট পেট্রোল যতটুকু লাগছে সেখান থেকে প্রত্যেক দিন যতটুকু খরচ হয় সেটাতে ভাগ করলে তুমি মোট দিন সংখ্যাটা পেয়ে যাবে, তাই না? আমি বললাম তোমার 10 লিটার তেল রয়েছে তোমার গাড়িতে, আর তুমি 100 লিটার তেল রয়েছে গাড়িতে, আর তুমি এক এক দিনে 20 লিটার করে পোড়াচ্ছ, তাহলে কদিন চলে তোমার, তাহলে কি করবা, মোট মানটাকে একদিনে যত খরচ হয় সেটাতে ভাগ করবো। তো এটাও তাই করেছি, ঠিক আছে। বা তোমরা যদি মনে করো এক্স ধরবো, হয়ে যাবে, কোনো ব্যাপার না, সেটাও এক লাইন। 42/27 করে এক এক দিনে লাগে, ধরে নিলাম মোট এক্স দিন লাগলো, তাহলে এক্স দিন মানে মোট এত টাকা লাগলো, আর এটা সমান সমানই কত, ওই যে 14/3। এখানেও করা যাবে, 3×14 = 42, আর 3×9 = 27, 3 দিয়ে কাটলে এক্স এর ভ্যালু 3। এটা দেখালাম এসআই এর মেন দেওয়া যারা তাদের জন্য। দুটি নল এ এবং বি একটি ট্যাঙ্ককে যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে পূর্ণ করে। উভয় নল একই সাথে খোলা হলে তাহলে কত সময় পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হয়। তাহলে এলসিএম বের করো, 24 আর 32-এর এলসিএম হয় 96, তাই তো, 96 এলসিএম আর লসাগু দেখবা 96 হয়। 24-এর 4×24 96, আর এখানে 3×32 96, ঠিক আছে। এবার এখানে কি বলছে, উভয় নল একই সাথে খোলা হলে কত, তাহলে কত সময় পর বি কে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হয়। তার মানে দেখো বি নলটা বন্ধ করছো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কে চলেছে, মানে ওই 18 মিনিটে 1 থেকে 18 মিনিট পর্যন্ত এ চলেছে, তাহলে এ একা কত হচ্ছে, 4×8 = 72, তাহলে 96 এর ভিতরে 72 মিনিট কিন্তু ভরে দিয়েছে, তাহলে বাকি কত, তাহলে এই 24 মিনিট কিন্তু বি ভরেছিল, এই 24 মিনিট কাজ করে বি চলে গেছে, তাহলে এক একদিন যদি 3 করে ভরে, তাহলে 24 মিনিট ভরতে কদিন লাগছে ওর, 8। তার মানে বলতে পারি কি, যে 8 দিনে ও 24 মিনিট কাজ করেছে, করে পালিয়ে গেছে। তাহলে কত হবে অ্যান্সার, যে কত, এখানে দিন না মিনিট বলে, তাহলে মিনিট করেছে, 8 মিনিট। ক্লিয়ার, এগুলো কিন্তু আসে। নেক্সট, আচ্ছা এটা বলো, এটা খুবই সোজা ভাবে করবা। দেখো, এর এককের অঙ্ক কত, কি চেয়েছে, এককের অঙ্ক। তোমরা একটা জিনিস দেখো, একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, একটা রয়েছে কি 1 থেকে 10 পর্যন্ত, 1+2+, আমরা দিয়ে সাজিয়ে নিই, 3+ দিয়ে ডট 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 +10, এই একটা আছে। এর সঙ্গে এটা যদি করি, এটা কত আসছে, এখান থেকে তো মোট মান বের করতে পারি, মোট মান বের করার ফরম্যাট কি জানি, n ইন্টু n+1/2, পরপর সংখ্যার সমষ্টি যদি বলে, তাহলে এখানে কত আসছে, 55, তাহলে এটা সমান সমান কত আসলো, 55। ওকে, তাহলে এটা সমান সমান 55 হলো। এবার দেখো কিউব গুলো করো, কিউবের ফর্মুলা কি জানি, 1-এর কিউব থেকে ডট 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 করে প্লাস দেখো 10-এর কিউব, আমরা কিন্তু আলাদা করে নিলাম, মানে সাজিয়ে নিলাম। তাহলে কিউবের গড় মানে গড়ের সূত্র কি আছে, আর মোট 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 তেমনি বেরিয়ে যাবে, গড়ের সূত্র কি আছে কিউবের, কিউবের গড়ের সূত্র কি আছে, শোনা যাচ্ছে না নাকি আমার কথা, হ্যালো, বলো কত হয়,
কিউবের গড় সূত্র কি? হ্যাঁ, এই কপালে কেউ কোনো কথা বলছে না, কি করে হবে? অ্যান্সার হবে কত বলো দিন, করে দিই, এটাই আমি বুঝতে পারি না মাঝে মধ্যে। রাম এবং শ্যাম যথাক্রমে 20 এবং 25 দিনে একটি কাজ শেষ করতে পারে। 8 দিন একসাথে কাজ করার পরে শ্যাম একটি আঘাত পান, ওকে। তাই তিনি তার দক্ষতার 50% দিয়ে কাজ করতে পারেন। কাজ শেষ হওয়ার পর্যন্ত তার দেখো কিছুই নেই, অঙ্কটা বুঝলে ইজি আছে, দক্ষতা বের করে নাও রেশিও করে, ইজি করে হয়ে যাবে। 20 আর 25 এলসিএম করলে কত আসছে? তাহলে এখানে কত হচ্ছে? 5 20 100 আর 4, দেখো লজিক বোঝো। দেখো বলছে একটি কাজ শেষ করতে পারে, আচ্ছা 8 দিন একসাথে কাজ করেছে, করো 8 দিন একসাথে কাজ, 5 আর 9, তাহলে 8 দিন একসঙ্গে করলে কত করবে? 72 মিনিট কাজ করবে। আর কত মিনিটের কাজ পড়ে আছে? বলো বলো, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে? কেউ কোনো কথা বলছে না কেন? আমি তো আবার আসলাম যার জন্য, কি ব্যাপার? যাই হোক, তাহলে এটা বুঝতে পারছো তো? তাহলে বিয়োগ করলে 28 আসছে, এটা বুঝতে পারছো তো? 8 দিনে তাহলে ওরা করে ফেলেছে 72 মিনিট কাজ, পড়ে আছে আর 28 মিনিট কাজ, ওকে। এইবার দেখো বলছে শ্যাম মানে পরে কিন্তু, হ্যাঁ শ্যাম, শ্যামের তো 4 করে, শ্যাম কি করছে, তাই তিনি, ওনার পা ভেঙেছে না কি বলছে, আঘাত পেয়েছে আর কি, তাই তিনি তার দক্ষতা 50% দিয়ে কাজ করছে, মানে 4-এর জায়গায় কত কাজ করছে? 2 কাজ করছে, 50% অর্ধেক কাজ করা। কাজ শেষ হওয়া পর্যন্ত তারা উভয়ে একসাথে কাজ করলো, পুরো কাজ সম্পূর্ণ করতে কতদিন লাগবে? এবার দেখো এই 28 ইউনিট যে কাজ করবে ওরা কিন্তু এবার কিন্তু 5 আর 2 7 করে করবে, কারণ এখন তো 4 করে করতে পারছে না। তাহলে এই 28 ইউনিট কাজ তুই 7 দিয়ে ভাগ করো, কত হবে? 4 দিন লাগালো। অ্যান্সার যে তাদের কতদিন লেগেছে সম্পূর্ণ কাজটা, তার মানে কতদিন লেগেছে? এই 8 দিন প্লাস 4 দিন, 12 দিন। আমার মতো মানে যদি ব্যক্তি থাকতো 4 অপশনে রাখতাম, আর পরীক্ষার সময় থাকবে। রাঘবের কাছে শুধুমাত্র 5 টাকা এবং 10 টাকার মুদ্রা রয়েছে। যদি তার কাছে মোট মুদ্রার সংখ্যা 30 হয় এবং তার মূল্য 195 টাকা হয়, তাহলে তার কাছে থাকা 5 টাকা এবং 10 টাকার মুদ্রার সংখ্যা, তো এটা সিম্পলি করব আমরা। তো 30টা যদি 5 টাকার মুদ্রা থাকতো কত হতো? 150 টাকা হতো। আর এখানে যদি 30টাই যদি 10 টাকার মুদ্রা হতো তাহলে কত হতো? 300 টাকা। কিন্তু আলটিমেটলি অ্যালিগেশনে বলছে এদিক দিয়ে দুটো মিলিয়ে 195 টাকা হবে। তাহলে আমরা বিয়োগ করব, তাই 195 আর 50-এর ডিফারেন্স কত হয়ে যাবে? 45। 300 আর 195 এর ডিফারেন্স কত হয়ে যাবে? 105। তো আমরা রেশিও করতে পারি, 5 দিয়ে কাটতেই পারি, 15 দিয়ে কেটে দাও, 7 15 105 আর 3 15 7:3। তার মানে এবার দেখো এটা কিসের রেশিও? এটা টাকা ছিল, তাই টাকা ছিল এটা, তাই টাকা রেশিওর উল্টো কি আসে? মুদ্রা আসে। এটা তো জানো যে টাকা রেশিওর উল্টো কি আসে? মুদ্রা আসবে। আচ্ছা তাহলে তার কাছে 5 টাকা এবং 10 টাকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো, তো আমাদের হিসাবে টোটাল কত? আমাদের হিসাবে অনুপাত হিসেবে টোটাল মুদ্রা 10, অঙ্কে বলছে যেটা 30, তাহলে অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে 7 মানে 5 টাকার মুদ্রা কটা আছে? 21টা, আর 3 মানে 9টা, অপশন বিতে। এটা কিন্তু আগের দিনও করিয়েছি, এমন টাইপ কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। কমল এবং দীনেশ যথাক্রমে 5:7 অনুপাতে একটি ব্যবসা বিনিয়োগ করেছে, তাহলে এটা ইনভেস্টমেন্ট। 4 মাস পর মনোহর দীনেশের সমান পুঁজি নিয়ে ব্যবসায় নামে, বছর শেষে তার লাভের কিছুই না কিন্তু। তাহলে দেখো 5:7 এই রয়েছে, হুম। এবার দেখো আবার কি বলছে, আর এটা কি আছে? কমল, কমল দীনেশ, আর পরে আসছে মনোহর, ওকে।
এবার বলছে 4 মাস পর মনোহর দিনেশের সমান পুঁজি নিয়ে, মানে দিনেশ কত নিয়েছিল 7, 7 পুঁজি নিচ্ছে। হ্যাঁ, এবার টাইম, এবার দেখো এর সঙ্গে টাইমটা গুণ করলে আমরা কি পাবো, লভ্যাংশের রেশিও পাবো। এটা তো জানি আমরা, যেটা বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করলে কি পাই, লভ্যাংশের রেশিও পাবো। তাহলে দেখো এ কিন্তু 12 মাস টাকা খাটিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এও প্রথম থেকেই রয়েছে, তাহলে 12 মাস খাটিয়েছে। আমরা অলওয়েজ কি করি, এই 12 মাসে বের করি লাভ ক্ষতি। লাভ, তাহলে এ দেখো 4 মাস পরে এসছে ব্যবসায়, তাহলে ক মাস খাটালো, 8 মাস। ব্যাস। এবার এটাকে তুমি রেশিও করে ছোট করে দাও, রেশিও করে ছোট করে দিতে পারো, তাহলে কত হবে এটা, 3, 4 দিকে দাও 2, এবার গুণ করে দাও, গুণ করলে অ্যান্সার 3 × 5 = 15, 3 × 7 = 21, 7 × 2 = 14, অ্যান্সার হয়ে গেল কোথায়, 15, 21, 14, অপশন এইটা। জাস্ট মাথায় রাখতে হবে কি, বিনিয়োগ ইন্টু টাইম মানে হচ্ছে লভ্যাংশের রেশিও। 27 নম্বর, যাক নির্ণয় করো এর একক। এইগুলো কিন্তু আছে, 7-এর মাথায় কি রয়েছে, 4 রয়েছে। তো 7-এর মাথায় 4 মানে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, তাহলে 7-এর মাথায় 4 মানে করবো, দেখো কত হয়, 7-এর মাথায় 4 মানে 4 তে 7 গুণ করলে একের ঘর দেখতে হবে, 7 × 7 = 49, এও দেখতে হবে 7 × 7 = 49, এর ঘর কত, 9 নাও, 9, তাই 7 নং 63, 3 আসলো, 63, 3, 3 আবার কত, 7, 3 × 7 = 21, 1 আসলো, তাহলে এটাকে ইউনিট ডিজিট 1 আসছে, ওকে, ইনটু এখানে দেখো 5 আছে মানে কি, শেষে 5 আসবে গ্যারান্টি, আর এখানে 4 দিয়ে ভাগ করবে, কি করবে, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করলে কত হয়, একে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1, তাই 3-এর পর 1 মানে কত থাকবে, 3ই থাকবে, 3 থাকবে। তো এখানেও 23-কে 4 দিয়ে ভাগ করলে কত থাকে অবশিষ্ট, 3 থাকে, 4 × 5 = 20, 3 অবশিষ্ট, তাহলে 2-এর পর 3 মানে কত, 8, তাহলে 5 × 5, 3 × 5 = 15, তো 15 ইউনিটের কত, 5, আবার 8, 5 × 8 = 40, তাহলে ইউনিটের কত আসছে, 0। ইউনিট ডিজিট পে করতে হবে, তার মানে এটা মাথায় রাখবে। 10, 12, 15 চতুর্থ সমানুপাতি, খুবই সোজা, কি করে করতে হয়, 10/12 = 15/4 সমানুপাতি, 4 যেটা, এইটার মান বের করতে হবে। তাহলে 5, 5 এই 3 × 5 = 15, দাঁড়াও একটু এ করি, 3 × 5 = 15, আর এদিকে 5, 2 = 10, আবার নিচে নিচে কাটো, আর এখানে 6, হ্যাঁ, তাহলে এখানে ফোর্থ সংখ্যাটা কি পেলো, 3, 6, 18 এলো, অপশন এটা। একটি ট্রেনের দৈর্ঘ্য এবং একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, ঠিক আছে, যদি 108 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ট্রেনটি 45 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কিচ্ছু না, কিন্তু মোট দৈর্ঘ্য যেটা আসবে সেটা কিন্তু প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য আসবে। তো এখানে এখানে মিটারে রয়েছে, এখানে সেকেন্ডে আসতে, তাহলে প্রথমেই কাজ হবে কি, আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করা, তাহলে 108 কিলোমিটার/আওয়ারকে 5/18 দিয়ে গুণ করতে হয়, মিটার পার সেকেন্ড আনতে গেলে কিলোমিটার/আওয়ার থেকে, সেখানে কত আসছে, 6 আসছে, তাই তো, 6, 18, 108 তো, তাহলে এখানে কত, তাহলে 5, 6 কত আসছে, 30 সেকেন্ড আসছে, কত আসছে, 30, মানে সেকেন্ডে 30 মিটার, কিন্তু ও গেছে কত, 45। তাহলে দেখো 0 আছে, 3, 5 = 15, 5 হাতে রইলো বাকি 1, 3 × 13, তাই 1350। তাহলে এটা কি, সমান দৈর্ঘ্য, তাহলে প্ল্যাটফর্মের সমান দৈর্ঘ্য মানে 2 দিয়ে ভাগ করলে এক একটা দৈর্ঘ্য পেয়ে যাবা, তাহলে কত হবে, তাহলে 13.5 আর 675, তাহলে 675 করে, তাহলে দুজনে হচ্ছে 675 করে দৈর্ঘ্য, এটা আছে। নেক্সট, লাস্ট ম্যাথ মনে হয়, প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় হলো m, যদি পরবর্তী 3টি বিজোড় সংখ্যা, দেখো তোমাদের মাথায় রাখতে হয় যতগুলো বিজোড় সংখ্যা বলবে গড় মান হয় সেইটা, তোমরা জানো তো, যতগুলো বিজোড় সংখ্যা বলে তার গড় মান কত হয়, সেটাই হয়। তো এখানে আবার বলছে 3টে বিজোড় সংখ্যা, তাহলে গড় মান কত হবে, 8 হবে, ঠিক আছে, যতগুলো বিজোড় সংখ্যা তাহলে কত বাড়লো, গড় কত বাড়লো, 3 বাড়লো, বুঝতে কার অসুবিধা, এইটুকু অঙ্ক, এটা জিকের মতো, কিন্তু তোমরা ভয় পেয়ে গেছো। যতগুলো বিজোড় সংখ্যা বলে পরপর, দেখো প্রথম 5টি বলেছে না,
যদি তোমার যতগুলো বিজোড় সংখ্যা বলে, যদি বলে প্রথম 11টি বিজোড় সংখ্যার গড় কত, 11ই হবে। তাহলে এখানে বলেছে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড়, তাহলে 5ই হবে। বলছে আরো 3টে বাড়াও, তাহলে কটা বিজোড় সংখ্যা হলো, 8। তাহলে প্রথম 8টি বিজোড় সংখ্যা কত হলো, 8ই হলো। তাহলে আগে 5 ছিল, এখন 8 হলো, তাহলে কত বাড়লো গড়, 3 বাড়লো। এইটুকু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোধগম্য হইয়াছে। ঠিক আছে, এবার আসবো রিজনিং এ।